অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক ১৩ শতাধিক। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশে চলমান অস্থিরতার জন্য ফ্যাসিস্ট রেজিম দায়ী বললেন মির্জা ফখরুল। হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে কমিশন বললেন সিইসি। মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য জামায়াত আমিরের। এবং চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু জানালেন পানি সম্পদ উপদেষ্টা। ফ্যাসিস্টের বিরুদ্ধে হিস্যা আদায়ে ব্যর্থতার অভিযোগ ক্রীড়া উপদেষ্টা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুরে ৮৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। দেশ জুড়ে এই সংখ্যা ১৩ শতাধিক। উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ডেভিল বা শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আতিকুর রহমান আমিনের সহযোগিতায় আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে চলছে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান। শুক্রবার রাতে গাজীপুরের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র্যাব, পুলিশের পাশাপাশি এতে আছেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। শুক্রবার রাত থেকে অভিযান শুরু হয় গাজীপুর মহানগর সহ বিভিন্ন উপজেলায়। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানান পুলিশ সুপার। গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকারি তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। এদিকে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। উপদেষ্টা জানান, গাজীপুরের ছাত্র জনতার উপর হামলাকারী অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিরাও ছাড় পাবে না। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। অভিযানের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন সন্ত্রাসী সহ শতাধিক আটক এবং বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে ছাত্র জনতা অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে উল্লেখ করে হাসিনার পাতা ফাঁদে পা না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে চলমান অস্থিরতার জন্য হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে দায়ী করে সবাইকে সাবধান হওয়ার জন্য সতর্ক করেন তিনি। রোববার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে দাবি করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আমরা সকলের কাছে আহ্বান জানাতে চাই, সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না নির্বাচন কমিশন। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব সময় নিরপেক্ষ থাকবে ইসি। নাসির উদ্দিন বলেন, সমালোচনা সবসময় ইতিবাচক, এতে মন খারাপ করার কিছুই নেই। সিইসি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, এর মধ্য দিয়েই গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি।
আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। যতদিন পর্যন্ত আমরা এই পলিটিসাইজেশন অফ দি ইনস্টিটিউশন না বন্ধ করতে পারবো, ততদিন কিন্তু আমাদের আর মুক্তি নাই রে ভাই। মৌলিক সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সিলেটে মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা নির্বাচনের গণহত্যা হবে মন্তব্য করে মৌলিক সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। জামায়াত কোনো বিশৃঙ্খলা পরিস্থিতিকে সমর্থন করে না বলেও সাফ জানান জামায়াতের এই শীর্ষ নেতা। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে, আমরা এটা চাই। মানবতা বিরোধী অপরাধে আরও 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে চলতি মাসের মধ্যেই জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতা বিরোধী অপরাধের দায়ে 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর চানখারপুলের ঘটনায় গ্রেপ্তার পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে 1 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। প্রায়োরিটির ক্ষেত্রে ঘটনাস্থল বা ব্যক্তি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। প্রায়োরিটির ক্ষেত্রে মুখ্য বিষয় হলো ঘটনার নৃশংসতা। ব্রিফিংয়ে প্রসিকিউশন জানায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে দাখিল হওয়া 3 শতাধিক অভিযোগের মধ্যে মামলা হয়েছে 18টি। এসব মামলায় শেখ হাসিনা সহ মোট 115 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী সহ 35 জন কারাগারে আছেন, এখনো অধরা 80 জন। এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। 80 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তাদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 45 জন ল এনফোর্সিং এজেন্সির সদস্য এবং 9 জন সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এদিকে গণহত্যা মামলায় রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ব্যাংক ডাকাতিতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা কড়া নির্দেশ দিয়েছেন বলে জানালেন প্রেস সচিব শফিকুল আলম। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকার তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি। এ সময় আইন শৃঙ্খলার উন্নতিতে সকল বাহিনীর সমন্বয়ে কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। আরও জানাচ্ছেন মুন্তাসির মামুন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টাদের বৈঠকের বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত 6 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, উন্নতিতে প্রধান উপদেষ্টা খুশি। এ সময় ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথাও জানান প্রেস সচিব। এছাড়াও রোজার মাসে খাদ্যের কোনো চাপ হবে না বলেও জানান তিনি। খাদ্য পরিস্থিতি সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। আমরা দেখছি যে ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলার উন্নয়নের সরকার নতুন উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রেস সচিব। রোববার সন্ধ্যা থেকে কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু হচ্ছে উল্লেখ করে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। আর্ম ফোর্সেস ল এনফোর্সিং এর কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। কোনো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। প্রায় 250 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এবং পরিবারের সদস্যদের নামে 4টি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন সহ 12টি দেশের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানায় দুদক। বিকেলে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এসব কথা বলেন। রিপোর্ট করছেন এসইউ সেলিম। 2009 সালের জানুয়ারিতে সরকার গঠন করে আওয়ামী লীগ। সেপ্টেম্বর থেকে রাজনৈতিক বিবেচনায় তৎকালীন ও সাবেক নেতাদের সরকারি ব্যাংকের পর্ষদগুলোই পরিচালক নিয়োগ দেয়া শুরু করে সরকার। ব্যতিক্রম হিসেবে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল হাই বাচ্চুকে নিয়োগ দেয়া হয় বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে। নিয়োগ পেয়েই সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বেসিক ব্যাংকে ধ্বংসের কিনারে নিয়ে যান বাচ্চু। অনিয়মের মাধ্যমে 58টি ভুয়া প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ঋণ দিয়ে অবৈধভাবে অর্জন করেন প্রায় 250 কোটি টাকার সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সেগুলো পাচারের দায়ে রোববার বাচ্চু ও তার পরিবারের সদস্যদের নামে পৃথক 4টি মামলা দায়ের করে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেসিক ব্যাংক লিমিটেড, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে টিউলিপ সহ অন্য ব্যক্তিদের পাচার করা অর্থ দেশে ফেরাতে ইউরোপীয় ইউনিয়ন সহ 12টি দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। বিভিন্ন দেশের ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। ইতিপূর্বে তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে এবং আপনারা জানেন যে সবাই পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব ভল্ট পর্যায়ক্রমে খোলা হচ্ছে জানিয়ে এ কাজে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারিও জানান তিনি। যদি সহযোগিতা কোনো প্রতিষ্ঠান না করে সেই ক্ষেত্রে আইনে সুনির্দিষ্ট বিধান আছে, করণীয় কি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। তিস্তার 45 কিলোমিটার এলাকার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ভারতকে শুধু দিয়েই গেছে, তিস্তা চুক্তি সহ কিছুই আদায় করতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রংপুরে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি ও সমাবেশে এসব কথা বলেন তারা। শফিউল করিমের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চায়না 2 বছর সময় চেয়ে 2টি শর্ত দিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী 25 ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর কথাও জানান তিনি। তিস্তায় 45 কিলোমিটার হচ্ছে ভাঙ্গন প্রবণ, তার মধ্যে 20 কিলোমিটার হচ্ছে বেশি ভাঙে। তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি, আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙ্গন রোধে টেন্ডার কল করবে এবং এই সপ্তাহের মধ্যে তারা ডিজাইন চূড়ান্ত করবে। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার শিরদাঁড়া উঁচু করেই চলবে। তিস্তা নদীর পানির হিস্যার ক্ষেত্রে ভারতের সঙ্গে মাথা উঁচু করেই সরকার কথা বলবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে। তিস্তা সহ উজানের সব নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার তৎপর থাকবে বলেও জানান তিনি। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ স্থাপন করব। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার ভিত্তিক গাড়ি চলাচলের উদ্যোগ, পুলিশের মামলা, ডাম্পিং, রেকারিং কোনো কিছুই যেন কাজে আসছে না। গণপরিবহনে ইচ্ছা মতো যাত্রী ওঠানামা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ে দীর্ঘ যানজটের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফেরাতে বদ্ধপরিকর পুলিশ এবং গণপরিবহন নেতারা। এসইউ সেলিমের আরেকটি রিপোর্ট। গেল এক যুগেরও বেশি সময় রাজধানীর গণপরিবহনে অনিয়ম, অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা যেন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও পরিবহন মাফিয়াদের শত কোটি টাকার চাঁদাবাজি ও নানা কুটচালে সেগুলো মুখ থুবড়ে পড়ে। এমত অবস্থায় গেল 6 ফেব্রুয়ারি রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও শতভাগ যাত্রী সেবা নিশ্চিতে টিকিট কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস চালু করা হয়। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তবে উদ্বোধনের 3 দিন পরও সড়কে শতভাগ কাউন্টার ভিত্তিক নির্দিষ্ট রঙের গাড়ি চলাচল করতে দেখা যায়নি। আগের মতোই সড়কে যত্রতত্র দাঁড়িয়ে গণপরিবহনে যাত্রী ওঠানামা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের দৌরাত্মে সড়ক নিরাপত্তা নাগরিক জীবনের আকাশকুসুম স্বপ্নই রয়ে গেছে। নির্ধারিত জায়গায় কাউন্টার তাহলে সেটা অনেকটা ভালো। ট্রাফিকরা কিন্তু হেল্প করতেছে, কিন্তু আমার ড্রাইভাররা সেটা সে নিয়মকানুন মানছে না। অনেক গাড়ি তো এখন সব গাড়ি তো আর একসাথে রং করা যায় না। শুরুতে কিছুটা অনিয়ম হচ্ছে স্বীকার করে কাউন্টার ভিত্তিক গাড়ি চলাচল করতে আরও সময় লাগবে বলে জানান বাস মালিকরা। সবাই বলেছে যে কালকে থেকে যাদের সেটআপ ফুল আছে তারা ইনশাল্লাহ কাউন্টার সিস্টেম গাড়ি চালাবে। আমরা চেষ্টা করতেছি যাত্রীগুলো যাতে কাউন্টারে চলে যায়। গণপরিবহনের চালক ও যাত্রীদের এমন বিশৃঙ্খল আচরণে ট্রাফিক পুলিশকে মামলা, জরিমানা, ডাম্পিং, রেকারিং এর উপর ভরসা করতে হচ্ছে। তবে কাউন্টার ভিত্তিক যাত্রী ওঠানামা করা গেলে এর দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার বিষয়ে আশাবাদী মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। এখনো নতুনভাবে এরকম করে কাউন্টারে তো হয় নাই। 29টা সার্ভিসের মধ্যে মাত্র 8 থেকে 10টার মতো এরকম চালু হয়েছে। অনেক লোকজনও লাফা ওঠার চেষ্টা করতেছে, তাদেরকে বোঝায় কাউন্টারে নিয়ে যাচ্ছি। তারা কাউন্টারে টিকিট কেটে গাড়িতে উঠলে আমাদের রাস্তায় যানজটটা কিছুটা কমবে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা সড়কের শৃঙ্খলা ফেরাতে কাউন্টার ভিত্তিক গাড়ি চলাচলের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। প্রত্যেকটা কোম্পানি তারা চেয়ারম্যান, এমডি বা প্রতিনিধি এসেছিল আমাদের অফিসে, তাদেরকে কড়া ভাষায় বলা হয়েছে যে এই পদ্ধতিতে যদি আগামীকাল থেকে না যান তাহলে আপনাদের বাসগুলো বন্ধ রাখবেন। প্রথম পর্যায়ে আব্দুল্লাহপুর ও গাজীপুর থেকে ছেড়ে আসা গাড়িগুলো কাউন্টারের আওতায় আনা হলেও পর্যায়ক্রমে রাজধানীর সব গণপরিবহনকে ই টিকিটের আওতায় আনার কথাও জানান পরিবহন নেতারা। যেভাবে হোক আমরা এই কাউন্টার ভিত্তিক পরিবহন ব্যবস্থা আমরা গড়ে উঠাবো। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এবার বই মেলার মোহনায়। চব্বিশের রক্ত ঝরা গণ আন্দোলনে ক্ষমতার পালা বদলে এবার এক ভিন্ন প্রেক্ষাপটে 1 ফেব্রুয়ারি পর্দা উঠেছে বইমেলার। ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি জুলাই আন্দোলনে প্রাণ হারানো ছাত্র জনতাকেও মেলায় শ্রদ্ধার আবহে রাখা হয়েছে। রং আর সাজসজ্জাতেও সেই ছটা ফুটেছে। মেলা শুরুর পর থেকে প্রতিদিনই আসছে নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণ পেতে চায় পাঠক থেকে শুরু করে লেখক শ্রেণী অবধি। বিস্তারিত নাসিমুল বাড়ি সৌরভের প্রতিবেদনে। ক্ষমতার পালাবদলে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে হচ্ছে এবারের বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমির বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে বই কেনার দৃশ্য দেখে যে কারো মন ভালো হয়ে যায়। বই প্রেমীরা বইয়ের টানে এসে ব্যাগ ভরে বই কিনছেন, এমন দৃশ্য ছিল মন জুড়ানো। তবে শুক্র শনিবারের তুলনায় আজ ভিড় ছিল কিছুটা কম। বইমেলার দিকে তাকালে লক্ষ্য করা যায় 24-এর রক্ত ঝরা গণ আন্দোলনের ছবি। ব্যানারে ব্যানারে রয়েছে মীর মুগ্ধ ও আবু সাইদারা। আহমেদ সফার আমার প্রিয় লেখক এবং তার লেখায় অনেক সংগ্রহ আছে। তার তো আসলে নতুন বই আসার সুযোগ নেই, তাদের ভিতরেই যেগুলো আসছে সুযোগ আছে, চেষ্টা করি। মেলায় প্রতি বছরই লেখকের সংখ্যা বাড়ছে বা তরুণরা লেখার প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা একটা একদিক থেকে ভালো, কিন্তু আর এক দিক থেকে একটা বিষয় হচ্ছে যে যেন তেন লেখার মান নিয়ে সেখানে একটা প্রশ্ন আছে। নতুন বইয়ের ঘ্রাণে পাগল হন লেখক থেকে শুরু করে পাঠকেরা। তাই প্রতি বছর এই মাসটির জন্য অপেক্ষা করেন তারা। 3 দিনই আসছি, আজকে দিয়ে প্রতিদিনই আসছি। বেশ কিছু বইও কিনেছি, আজকেও কিনবো। তরুণদের বই সবসময় ভালো লাগে। আসলে একটা বই আপনি যখন একটা পাঠক
বা আমরা পড়বো বা যে লেখক বই পড়তে হবে। তো আমি যেটা লক্ষ্য করতে পারছি তরুণরা বই থেকে দূরে সরে যাচ্ছে। তরুণ লেখকদেরকে মেলায় নতুন বই উপহার দিতে বলেন অনেকেই, যার ফলে তাদের লেখনী শক্তি বিকাশ হতে পারে। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কজন আহত হয়েছে। শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে এই সংঘর্ষ শুরু হয়। এরপর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুই পক্ষের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনার সূত্রপাত। এদিকে এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হবার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ওদের কলেজকে ধরে নাম করা কলেজ, ওরা সেরকম ওদের ইমেজটা ধরে রাখবে, ওরা সেটা করতেছে না। বর্তমানে যে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার যেইভাবে উস্কানি দিচ্ছে, এখন যদি আমরা সিটি কলেজ আইডিয়াল কলেজ এখনো গ্যাঞ্জাম করি, তাহলে আমাদের মাঝখান থেকে কি হচ্ছে? ছাত্রলীগ যুবলীগ এই জায়গায় আইসা ওদের মানে যেই সুবিধা লুটে নিয়ে যাচ্ছে। তাদের কলেজের ছেলে মেয়েদেরকে আরো উস্কানি দিচ্ছে, যে তাদের কলেজের মেয়েদেরকে আমরা আমাদের কলেজের পোলাপানরা মারছে, তাদেরকে আঘাত করছে, এরকম করে তাদের কলেজের পোলাপানদেরকে আরো উস্কানি দিচ্ছে। একটা স্টুডেন্ট সে কিভাবে একটা ছুরিতে আঘাত করতে পারে, আমরা যেখানে তাদের সাথে মিলে গিয়েছি সেখানে সে আমাদের সাথে মোলাকাত করবে, সে মোলাকাত করতে যাক সে কিভাবে ছুরিটা ঢুকায় দেয়, এটা তো আমরা কোনো মেনে নিতে পারতেছি না। সাক্ষরতা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সংকট সমাধানে এআই প্রযুক্তি কাজে লাগানোর তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা দিবসের আলোচনায় তিনি একথা বলেন। প্রাথমিক পর্যায় থেকেই এআই প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে শিশুদের মধ্যে সৃজনশীলতা ও নৈতিকতা বোধ গড়ে উঠবে। এআই এর কুফল মোকাবেলা করার জন্য, যেটাকে রেমেডি মনে করছি, মানুষের সৃজনশীলতা, মানুষের নৈতিকতা বোধ, সেটার উন্মেষ আমি প্রাথমিক স্কুলেই করাতে পারি। এবং এইভাবে যদি আমি করতে পারি, তাহলে যে শিশুটি বড় হয়ে উঠল মাতৃভাষায় দখল নিয়ে, গাণিতিক ভাষায় দখল নিয়ে, একই সঙ্গে তার মধ্যে কি ঘটবে? তার সৃজনশীলতা, তার মধ্যে ঔচিত্য বোধ। হাওরে মাছের প্রজনন বাড়াতে চাইলে ইজারার মাধ্যমেই স্বচ্ছতা আনতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। একই সঙ্গে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে বলেও জানান তিনি। রোববার মৌলভীবাজারের বাইক্কা বিল পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় জাদুরি বিল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। হাওরকে রক্ষা করতে হলে এখান থেকে কীটনাশক, অন্তত আমরা চাষ করি, ধানের চাষ করি, সব কিছু করি, কিন্তু কীটনাশক ব্যবহারকে নিয়ন্ত্রণ করতেই হবে। আর তাছাড়া অনেকগুলো বাঁধ, অনেকগুলো রাস্তা এমনগুলো যেগুলো পানি প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেগুলোকে আমাদেরকে পুনর্ভাবে চিন্তা করতে হবে। তো আমরা এগুলো সব বুঝতে পারছি এবং খননটা মানে অনেক জায়গায় খননের কাজটা খুব জরুরি। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 25তম সমাবর্তনে সনদ পেলেন প্রায় 2000 শিক্ষার্থী। ঢাকার বসুন্ধরায় আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে এসব শিক্ষার্থীর সনদ তুলে দেন আচার্যের প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। এ সময় স্নাতক এবং স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী 2 স্নাতক শিক্ষার্থীকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য মোহাম্মদ তামিম সহ আরও উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি, অভিভাবক এবং আইইউবির শিক্ষক ও কর্মকর্তারা। খুলনা জেলার 768টি মৌজার 69,140টি খতিয়ান রেকর্ড রুমের ভলিউম বই থেকে নষ্ট হয়ে গেছে। ফলে জমি কেনাবেচা, ব্যবসায়িক কাজ এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে চরম ভোগান্তির শিকার হচ্ছে অন্তত 10 লাখ মানুষ। এদিকে নষ্ট হওয়া রেকর্ড সংগ্রহ করে ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করার চেষ্টা চলছে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান।
খুলনা মহানগর ও 9টি উপজেলায় 768টি মৌজা রয়েছে। এ সকল মৌজায় 3,04,429টি এসএ খতিয়ান ভলিউম বই আকারে সংরক্ষণ করা হয়। এর মধ্যে বিগত সরকারের একটি প্রকল্পের মাধ্যমে 2021 সাল পর্যন্ত 2,35,289টি খতিয়ান ডিজিটাল সিস্টেমে এন্ট্রি করা হয়। বাকি 69,140টি খতিয়ানের পাতা নষ্ট হওয়ায় সেগুলো ডিজিটাল সিস্টেমে অনলাইন এন্ট্রি ও আপলোড দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় জমির খতিয়ানের কপি পেতে ভোগান্তি পোহাচ্ছে 10 লাখেরও বেশি মানুষ। যেগুলো অনেক পুরনো খতিয়ান, সেগুলা যে খতিয়ানটা পাঠায় সেখানে লেখা থাকে খতিয়ান পাওয়া যায়নি বা খতিয়ানের পাতা কাটা ছেঁড়া। এখন পাতা ছেঁড়া থাকার কারণে আমার মামলা মোকদ্দমা লড়তে একটু কষ্ট হচ্ছে। আমার একটা বোন অসুস্থ, মারা যাওয়ার মতো হয়ে গেছে, তার 250 কোটি এখনও আছে, কিন্তু তার যে সে জমিটা বিক্রি করে যে কিছু পয়সা করবে তাও কোনো সমাধান দিতে পারছে না। একটা ছেলে নিয়ে আছে, তারা জাল কাগজ বানিয়ে তাদের নামে রেকর্ড করে নিয়ে যাচ্ছে। এ কারণে আইনগত সমস্যা সমাধানেও বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। বলে দেন বিদ্যমান সমস্যা সমাধানের পথও। এসএ খতিয়ানটা ম্যাক্সিমাম যে ভলিউমগুলো আছে সব বিনষ্ট, সুতরাং কোর্টকে যদি আমরা প্রপার কাগজ প্রোভাইড করতে না পারি তাহলে সঠিক সিদ্ধান্তটা কিন্তু কোর্ট দিতে পারবে না। এর একটা কপি ঢাকাতে আছে, যদি আমাদের জেলা প্রশাসক মহোদয় ওই বইটা কালেকশন করে একটা রিকনস্ট্রাকশন করে একটা এসএ বই তৈরি করে। এদিকে রেকর্ড রুমে এসএ খতিয়ানের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যাওয়ার পেছনে সংশ্লিষ্ট দফতরের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করলেন নাগরিক সমাজের এই নেতা। খুনের মতো ঘটনা সমস্ত বিষয় নিয়ে ঘটে থাকে, সুতরাং এই পেপারসগুলো এত বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা আরো বেশি সচেতন হওয়া দরকার। বিষয়টি নিয়ে ঢাকা জরিপ অধিদপ্তর ও জেলা জজ আদালতের রেকর্ড রুমে যোগাযোগ করার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কিভাবে কালেকশন করা যায় সে ব্যাপারে যে যথাযথ কর্তৃপক্ষ বা আমাদের দপ্তরে যারা সংশ্লিষ্ট তাদেরকে জানাবো, যাতে এটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে। সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য এবং 31 মাওবাদী নিহত হয়েছে। এদিকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় মারা গেছে 41 জন। আর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 22 ফিলিস্তিনির মরদেহ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। রোববার সকালে ছত্তিশগড় রাজ্যের বিজারপুর জেলার একটি জঙ্গলে অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। উপস্থিতি টের পেয়ে মাওবাদী জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে 2 জওয়ান এবং 31 জঙ্গি মারা যায়। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় 41 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। 48 যাত্রী নিয়ে একটি বাস কানকুন থেকে তাবাস্কোয় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। যুদ্ধবিরতিতে ইসরায়েলি গোলাবর্ষণ বন্ধ থাকলেও ফিলিস্তিনের গাজায় দীর্ঘ হচ্ছে লাশের তালিকা। ধ্বংসস্তূপের নিচ থেকে একদিনে আরও 22 জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এতে উপত্যকাটিতে 48,200 ছাড়ালো প্রাণহানি। অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে 24 সদস্যের নতুন সরকার গঠন করা হয়েছে লেবাননে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের পর আন্তর্জাতিক সহায়তা পেতে লেবানিজ সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। নতুন সরকারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ফুটবল। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের 3য় রাউন্ডের বাছাইয়ের ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ধারের শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী ছাড়াও ঘরোয়া লিগে খেলা 5 নতুন মুখ ডাক পেয়েছেন দলে। ঘোষিত 38 জনের দলে স্থানীয়দের মধ্যে নতুন মুখ গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত, মিডফিল্ডার ফাহমেদুল ইসলাম এবং 2 ফরওয়ার্ড আরিফ হোসেন এবং আল আমিন। 28 ফেব্রুয়ারি থেকে জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা বেশ কয়েকজন খেলোয়াড় রদবদল হতে পারেন। বিপিএল 10ম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটাররা রাজস্বিক সংবর্ধনা পেয়েছেন বরিশালে।
সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দুটি বিপিএল শিরোপা নিয়ে তাদের শহরে ফিরেছেন তামিম মুশফিকরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড বিমানে বরিশালে পৌঁছান তারা। পরে বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, নাজমুল শান্ত সহ সিনিয়র খেলোয়াড়রা উপস্থিত ছিলেন এই সফরে। বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে শহরের বিভিন্ন স্থানে যান ক্রিকেটাররা। আমাদের একটা দাবি আছে যে আমাদের বরিশালেও একটা সুসজ্জিত একটা বড়সড় একটা স্টেডিয়াম আছে। আমরা চাই আগামী বিপিএল যেন আমাদের মাঠেই আমরা খেলতে পারি এবং এখানেই আমাদের বিজয় অর্জন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের দাবি এবং প্রত্যাশা। এবার জিতছি, এবারও জিতছি, আগামীতে জিতবো। ফরচুন গ্রুপের মালিককে ধন্যবাদ, আমরা আরও শুভেচ্ছা করি, আরও জানি। দর্শক, এর সাথেই শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক ১৩ শতাধিক। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশে চলমান অস্থিরতার জন্য ফ্যাসিস্ট রেজিম দায়ী বলেন মির্জা ফখরুল। হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, বললেন সিইসি। মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য জামায়াত আমিরের। এবং চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু, জানালেন পানি সম্পদ উপদেষ্টা। ফ্যাসিস্টের বিরুদ্ধে হিস্সা আদায়ে ব্যর্থতার অভিযোগ ক্রীড়া উপদেষ্টা। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।